বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর এখানে তোমাদের যে ইউনিট ড্রিমস আছে, স্বপ্ন, সেখান থেকে লেসন 3 দে হ্যাড ড্রিমস, ঠিক আছে, তাদের স্বপ্ন ছিল, পার্ট অন। এখান থেকে আমরা প্রীতিলতা অহেদ্দার যেটা আছে এটা নিয়ে পড়ব, ঠিক আছে। এর সম্পর্কে আমরা জানবো। এই প্যাসেজটি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে রিয়ারেন্স আসতে পারে, ঠিক আছে, বা অন্যান্য বিষয়গুলো আসতে পারে। ক্লাস নবম দশম সকল পরীক্ষার্থী এবং সকলের জন্য ইম্পর্টেন্ট। এবং এখানে আমার যে ভিডিওর বৈশিষ্ট্য, আমি তোমাকে এখানে ইংলিশ, তারপর এখানে উচ্চারণ এবং বাংলা সবগুলো দিয়ে দিয়েছি। এবং তোমরা আমার কাছে অনলাইনে প্রাইভেট এবং এই পিডিএফগুলো কীভাবে পেতে পারো, আমার সকল ক্লাসের পিডিএফ, সেগুলো একটু পরে বলছি। দেখো, প্রীতিলতা অহেদ্দার, ঠিক আছে, অসবর্ন, জন্মগ্রহণ করেছে ইন চট্টগ্রাম। চট্টগ্রামে জন্মগ্রহণ করেছে অন 5 মে, এটা হচ্ছে 5 তারিখ, ঠিক আছে, মে মাসের। এটা কখন? 1911, ঠিক আছে, 1911 সালের এখানে মে মাসের 5 তারিখে তিনি জন্মগ্রহণ করেছে চট্টগ্রামে। তো তোমরা যারা চট্টগ্রামের আছো বা চিটাগংয়ের যারা আছো, তোমাদের জন্য একজন, হ্যাঁ, অবশ্যই তোমাদের কীর্তি সন্তান চট্টগ্রাম জেলার, এর সম্পর্কে ভালো করে জানতে হবে, ঠিক আছে। এবং বর্তমানে আমি কিন্তু চট্টগ্রামে রয়েছি। তোমরা যারা চট্টগ্রাম থেকে ভিডিওটা দেখতেছো, প্লিজ কমেন্টে একটু জানাতে পারো যে স্যার আমি চট্টগ্রাম থেকে, ঠিক আছে। আচ্ছা, শি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, এবং তিনি ছিল খুবই মেধাবী একজন ছাত্রী। কোথায়? অ্যাট ডক্টর খস্তগীর গভর্নমেন্ট গার্লস স্কুল। তিনি এই যে ডক্টর খস্তগীর গভর্নমেন্ট গার্লস স্কুলের কি একজন মেধাবী ছাত্রী ছিল। আচ্ছা, ইন চট্টগ্রাম, চট্টগ্রামে, অ্যান্ড ইডেন কলেজ, এবং ইডেন যে কলেজ আছে ঢাকা, সেখানেও কি একজন এখানে মেধাবী ছাত্রী ছিল। বুঝতে পেরেছো? ঢাকার ইডেন কলেজটা যেটা শুধু মেয়েদের জন্য আর কি, এখন বর্তমানে যেটা আর কি আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে আমরা একটু দেখি পরের স্লাইডে। শি গ্রাজুয়েটেড, হ্যাঁ, তিনি এখানে স্নাতক যে ডিগ্রিটা আছে, অনার্স শেষ করার পরে যে ডিগ্রিটা, গ্রাজুয়েটেড ইন ফিলোসফি, তিনি এই যে ফিলোসফি সাবজেক্টে গ্রাজুয়েটেড বা এখানে তোমার যে স্নাতক ডিগ্রি আছে সেটা নিয়েছিল উইথ ডিস্টিংশন, মানে সম্মানের সহিত, ঠিক আছে, এবং ভালো ফলাফল বা কীর্তি নিয়েই তিনি কি এই ডিগ্রিটা নিয়েছিল। কোথায় থেকে নিয়েছিল? ফরম বেতুন কলেজ ইন কলকাতা, কলকাতার বেতুন কলেজ থেকে তিনি এই যে ফিলোসফি, যেটাকে বাংলায় দর্শন বলে, ঠিক আছে, এই দর্শন সাবজেক্ট থেকে ওই যে স্নাতক ডিগ্রি সেটা সম্পূর্ণ করেছে বা সেই ডিগ্রিটা অর্জন করেছে। আচ্ছা, তারপর ইন হার কলেজ ডেজ, তার এই কলেজের দিনগুলোতে প্রীতিলতা ছিল অ্যান অ্যাক্টিভিস্ট, মানে একজন কর্মী ছিল, ঠিক আছে, ইন দ্য এন্ট্রি ব্রিটিশ মুভমেন্ট, এই যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলনটা আছে সেখানে একজন কর্মী ছিল তার কলেজের দিনগুলোতে। তিনি কিন্তু কলেজ থেকে কি এই যে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। সেটা কিন্তু বর্তমান সময়ের রাজনীতির মতো না, ঠিক আছে। বর্তমানের যে রাজনীতি পাচাটা বা এখানে দলীয়করণ, এই বিষয়গুলো কিন্তু তখন ছিল আর কি ওই যে ব্রিটিশদের বিরুদ্ধে এদের রাজনীতি ছিল, এবং ব্রিটিশদের থেকে কিভাবে স্বাধীনতা অর্জন করা যায় সেসবই ছিল তাদের রাজনীতির কেন্দ্রবিন্দু আর কি, ঠিক আছে। আচ্ছা, বা দেশকে কীভাবে স্বাধীন করা যায় সেটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। অল থ্রু হার লাইফ, তার সারা জীবন, শি ড্রিমড, তিনি স্বপ্ন দেখত, অফ টু থিংস, তিনি দুইটি বিষয়ের স্বপ্ন দেখত। কে? এই যে প্রীতিলতা আছে, ঠিক আছে, কি সেগুলো দেখো। সেই দুইটি বিষয়ের থেকে একটি হচ্ছে এ সোসাইটি, এমন একটা সমাজ উইথাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, এবং যেখানে লিঙ্গ বৈষম্য থাকবে না, ঠিক আছে। লিঙ্গ বৈষম্য হচ্ছে, জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে যেখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, বা তাদের অধিকার নিয়ে নারীদের বঞ্চিত কথা হবে না, সবাই সমান অধিকার পাবে, সবগুলো থাকবে আর কি, ঠিক আছে। এই বিষয়গুলো বা এরকম একটি সোসাইটির তিনি স্বপ্ন দেখতো আর কি। এখানে যে বলেছে তিনি দুইটা বিষয়ের স্বপ্ন দেখতো, সেখানে একটি হচ্ছে এরকম একটা সোসাইটির কথা বলতো যেখানে কি জেন্ডার ডিসক্রিমিনেশন বা এখানে লিঙ্গ বৈষম্য থাকবে না, নারী পুরুষের কোনো বৈষম্য বা পার্থক্য বা বিভেদ এগুলো থাকবে না। এবং সেকেন্ড যেটা হচ্ছে তার স্বপ্ন, সেটা হচ্ছে অ্যান্ড হার মাদারল্যান্ড, তার যে মাতৃভূমিটা আছে, ঠিক আছে, ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশদের যে ঔপনিবেশিক শাসনটা ছিল আর কি, সেখান থেকে তার মাতৃভূমিকে এই যে মুক্ত করবে, তার এই দুটি স্বপ্ন ছিল, ঠিক আছে। ফার্স্ট একটা ছিল এখানে লিঙ্গ বৈষম্য থাকবে না, সেকেন্ডটা হচ্ছে তার মাতৃভূমি প্রিয় দেশটি আর কি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাবে। এবং এটা যে কনসেপ্টে বা আচ্ছা, প্রীতিলতা অহেদ্দার যে সময়ের মানুষ, এটা কিন্তু তখন বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না, ভারত ছিল না, সমগ্র ভারতবর্ষ ছিল। কারণ তার জন্মটা কখন? ওই যে 1911 সালে। আর এখানে আমাদের মানে উপমহাদেশ থেকে বা ভারত মহাদেশ থেকে এখানে যে ব্রিটিশ শাসনটা
ছিল আর কি, সেটা শেষ হয়েছিল কখন? এটা হচ্ছিল 1947 সালে। তো অবশ্যই প্রীতিলতার যে কথা বা যে কাজ বা তার যে আন্দোলন সবগুলো ব্রিটিশদের বিরুদ্ধে। তখন কিন্তু এরকম বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছিল না, ঠিক আছে? এই কনসেপ্টটা একটু তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে দেখো, যেহেতু তিনি ওই যে ব্রিটিশদের বিরুদ্ধে এখানে তিনি আন্দোলন করার স্বপ্ন দেখতো বা এখানে ব্রিটিশদের কাছ থেকে তার দেশকে, মাতৃভূমিকে মুক্ত করতে চাইতো, সে কারণে কি হয়েছে দেখো, তাই অথবা সে কারণে শি ডিসাইডেড, তিনি এখানে সিদ্ধান্ত নিয়েছিল টু ফাইট, যুদ্ধ করবে অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ রুল, ওই যে ব্রিটিশদের যে শাসন আছে সেটার বিরুদ্ধে তিনি লড়াই করবে বা যুদ্ধ চালিয়ে যাবে। তিনি এটা স্বপ্ন দেখতো, কারণ তার দেশকে তিনি মুক্ত করতে চাইতো ওদের শাসন থেকে। আচ্ছা, সুন আফটার, ঠিক আছে, খুব শীঘ্রই আর কি, ঠিক আছে, প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার, তিনি হেড টিচার হয়েছিল বা প্রধান শিক্ষক হয়েছিল। সেটা হচ্ছে নন্দন কানন, ঠিক আছে, স্কুলের নাম হচ্ছে নন্দন কানন অফ রানা চরণ স্কুল, ঠিক আছে, এটা হচ্ছে ইন চট্টগ্রাম। এই স্কুলটাতে নন্দনকানন অপরানা চরণ স্কুলে তিনি হেড টিচার হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে হওয়ার সুবিধায় বা এখানে তার চাকরি হওয়ার সুবিধায় কি হয়েছে দেখো, গ্রাজুয়ালি, ক্রমে ক্রমে বা ধীরে ধীরে শি ইনভলভড, তিনি ইনভলভড হয়ে গেছিল, যুক্ত হয়ে গেছিল, হারসেলফ, নিজেকে যুক্ত করে ফেলেছিল ইন সূর্য সেনাস আর্মড রেসিস্ট্যান্স মুভমেন্ট। এখানে সূর্য সেন যে, ঠিক আছে, সূর্য সেন তোমরা তো নাম শুনছো, চট্টগ্রামের বিখ্যাত একজন এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নায়ক ছিল আর কি। সেই সূর্য সেনের যে আর্মড মানে সশস্ত্র, মানে অস্ত্র নিয়ে যুদ্ধ করত, সশস্ত্র, ঠিক আছে, মানে এই যে সূর্য সেনের যে দলটা ছিল তারা অস্ত্র থাকতো তাদের কাছে, তারা যুদ্ধ করতো বা এখানে প্রতিরোধ করতো ব্রিটিশদের বিরুদ্ধে কি, হ্যাঁ, রেজিস্ট্যান্স মুভমেন্ট, এটার সাথে ইনভলভড হয়ে গেছিল বা এখানে আস্তে আস্তে নিজেকে জড়িয়ে ফেলছিল কে, এখানে প্রীতিলতা। দেখো, সূর্য সেন ছিলেন এ ফেমাস এন্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার, ঠিক আছে, তিনি ছিল বিখ্যাত এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কি একজন সংগঠক অ্যান্ড রিভলিউশনারি বৈপ্লবিক অ্যাক্টিভিস্ট ছিল, কর্মী ছিল ইন চট্টগ্রাম, এবং চট্টগ্রামের একজন বৈপ্লবিক কর্মী ছিল এই ব্রিটিশদের বিরুদ্ধে, ঠিক আছে, সেই সময় যে এরিয়া অ্যাট দ্যাট টাইম, সেই সময় চট্টগ্রামের একজন বিপ্লবী কর্মী ছিল এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সংগঠক হিসেবে সূর্য সেন তখন কি ফেমাস ছিল আর কি, ঠিক আছে। আচ্ছা, বিখ্যাত ছিল। আমি আবার বলতেছি, যারা চট্টগ্রামের আছো তোমরা কিন্তু তোমাদের জেলার বিখ্যাত কিছু সন্তান এই যে সূর্য সেন এবং প্রীতিলতা, তাদের বিষয়ে তোমরা জানছো, তো অবশ্যই তোমরা যদি চট্টগ্রাম জেলার হয়ে থাকো কমেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, সূর্য সেন প্ল্যান্ট, এখানে পরিকল্পনা করেছিল, একটি আক্রমণের পরিকল্পনা করেছিল অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলির যে ইউরোপিয়ান ক্লাব আছে সেখানে একটা আক্রমণ করার জন্য পরিকল্পনা করেছিল। পাহাড়তলি একটা জায়গার নাম, ঠিক আছে, আমি যেখানে থাকি চট্টগ্রামের তার থেকে একটু দূরে আর কি, এখান থেকে, এখানে একটা ক্লাব ছিল, এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, ইউরোপিয়ান ক্লাব, ঠিক আছে। এই ইউরোপিয়ান ক্লাবে এখানে একটা গেট ছিল, এখানে আক্রমণ করার মানে প্রধান যে কারণটা ছিল সেটা হচ্ছে এখানে একটা মানে ওদের যে প্রবেশদ্বার, ঠিক আছে, বা এখানে এই ক্লাবটার মধ্যে প্রবেশ করার জন্য যে এখানে কি থাকে, একটা প্রবেশদ্বার থাকে না, একটা গেট থাকে না, এই গেটে লেখা ছিল এখানে কুকুর এবং ভারতবাসীর প্রবেশ নিষেধ। বুঝতে পারো কতটা এখানে ডেঞ্জারাস বা ভয়ঙ্কর একটি বাক্য লেখা। সাপোজ এখন তুমি বুঝতে পারবে, সাপোজ বাংলাদেশে যদি একটা বিদেশি কোনো কোম্পানি বা বিদেশি কোনো একটা, হ্যাঁ, এরকম প্রতিষ্ঠান যদি একটা মনে করো ক্লাব থাকে বা তাদের কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে, সেখানে যদি এরকম লেখা থাকে, তোমার দেশে একটা ব্যবসা করতেছে, যদি লেখা থাকে এখন বাংলাদেশি এবং কুকুর প্রবেশ নিষেধ, তো তোমার এটা যদি তুমি এই লেখাটা পড়ো, তুমি ছেলে বা মেয়ে হও, তোমার অবশ্যই রক্ত গরম হবে, কারণ আমার দেশে ব্যবসা করতেছে, আমাদের শাসন করতেছে ব্রিটিশরা, সেখানে আমাদের এলাকায় ক্লাব, ঠিক আছে, আমাদের চট্টগ্রাম জেলায় ক্লাব, সেখানে লেখা আছে ভারতবর্ষের মানুষ এবং কি এই যে কুকুর প্রবেশ নিষেধ। এই কারণেই এখানে সূর্য সেন একটা আক্রমণ বা এখানে কি অ্যাটাক করার প্ল্যান করেছিল, এটা আর কি। দেখো তারপর কি হয়েছিল, দ্য ক্লাব, এই যে এই কথাগুলো আমি তোমাকে বাংলায় বলছি, এখানে আছে দেখো, দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন, এই ক্লাবটা সুপরিচিত ছিল, কেন, ফর ইজ নোটোরিয়াস মানে কুখ্যাত, খারাপ আর কি, ঠিক আছে, একটা কুখ্যাত বা খারাপ সাইনের জন্য, সংকেতের জন্য, সেটা কি, অ্যাট ইটস এন্ট্রান্স, এর যে গেট আছে, ঠিক আছে, এর বা প্রবেশদ্বার আছে, সেখানে ওই যে গেটটা ছিল সেখানে লেখা ছিল ভারতী এবং কুকুর এদের কি প্রবেশ নিষেধ, মানে ভারতের জনগণকে তারা কুকুরের মতো মর্যাদা করতো বা কুকুরকেও যেরকম তারা রেসপেক্ট করতো না, এখানে কি এই যে ভারতবর্ষের মানুষকেও তারা রেসপেক্ট করতো না, সেই কারণেই তাদের
এখানে কি ক্লাবে ঢোকা নিষেধ ছিল। দেখো এই সেন্টেন্সটাই আছে। আচ্ছা, সেই লেখাটা কি ছিল দেখো, ডগস ওই যে কুকুর অ্যান্ড ইন্ডিয়ানস এবং হচ্ছে ভারতবাসীরা নট অ্যালাউড, তারা কি এই ক্লাবে অনুমতি ছিল না বা তাদের প্রবেশ করার অনুমতি ছিল না। এটা হচ্ছে এই কুখ্যাত লেখাটার জন্যই এই ক্লাবটা বিখ্যাত ছিল, ঠিক আছে। আচ্ছা, সূর্য সেন অ্যাসাইন্ড নিয়োগ করেছিল প্রীতিলতাকে নিয়োগ করেছিল কেন, টু লিড এ টিম, একটা টিমকে লিড করার জন্য বা পরিচালনা করার জন্য, অফ 10 to 11, এখানে এই যে তোমার টিমটাতে 10 থেকে 12 জন মেন পুরুষ ছিল, টু অ্যাটাকড দ্য ক্লাব, এই ক্লাবটাকে অ্যাটাক করার জন্য একটা টিম ছিল এবং টিমে এখানে 10 থেকে 12 জন সদস্য ছিল এবং এটাকে লিড করেছিল বা পরিচালনা করেছিল কে, এখানে তোমার প্রীতিলতা, ঠিক আছে। এবং এই দায়িত্বটা কে দিয়েছিল, এটা সূর্য সেন দিয়েছিল, কারণ তখন চট্টগ্রামে বিখ্যাত এবং ফেমাস ব্রিটিশ বিরোধী যে আন্দোলনের নেতা ছিল তিনি ছিল সূর্য সেন, তার আন্ডারেই প্রীতিলতা কাজ করেছিল, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে আমরা একটু দেখি। দ্য রেজ, এই হামলাটি ওই যে প্রীতিলতা এবং আরো যে এখানে টিম মেম্বার ছিল সবাই মিলে যে ওই ক্লাবে হামলাটা করেছিল, ঠিক আছে, অল সাকসেসফুল, এটা একদম সফল হয়েছিল। বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান, এবং প্রীতিলতাও কি ওখানে ওই যে ও তো মেয়ে আর কি, কিন্তু ওখানে যে মেম্বারগুলো ছিল সবাই ছিল পুরুষ এবং প্রীতিলতা নিজেও কি পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিল, মানে ওর পোশাকের মাধ্যমে ও পুরুষ সাজার চেষ্টা করেছিল যখন আক্রমণটা করেছিল আর কি। আচ্ছা, ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব, এবং প্রীতিলতা ব্যর্থ হয়েছিল সেই ক্লাব থেকে বের হয়ে যেতে, তার অপারেশনটা সাকসেস হয়েছিল, ঠিক আছে, বা এখানে যে আক্রমণটা করেছিল সেটা সাকসেস হয়েছিল, কিন্তু তিনি যে পুরুষ বেশে ছিল এবং ক্লাব থেকে বের হতে তিনি ব্যর্থ হয়েছিল। আচ্ছা, তার ফলশ্রুতিতে কি হয়েছে আমরা একটু দেখি। শি কমিটেড সুইসাইড, ঠিক আছে, তিনি এখানে আত্মহত্যা করেছিল বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট, তিনি গ্রেপ্তার হওয়া থেকে বাঁচতে, কথা বুঝতে পারছো কতটা এখানে নিজের আত্মসম্মান ছিল, এখানে তিনি ক্লাবে ধরা পড়েছিল, ধরা পড়বে এখন কি ওই যে ব্রিটিশ যে গভর্নমেন্ট ছিল বা এখানে আইন ছিল ওদের, সেটার মাধ্যমে তিনি অ্যারেস্ট হবে, তাকে নিয়ে বিচার কার্যকর করা হবে বা ফাঁসি দেওয়া হবে। সেখান থেকে যে আমি ব্রিটিশদের কারণে, আমি ব্রিটিশদের হাতে কেন মরবো, আমি নিজ থেকে তার আগেই মরে যাই, ঠিক আছে, ওই যে গ্রেপ্তারের ভয়ে তিনি এখানে কি হয়েছিল, একটি পটাশিয়াম সায়ানাইড যে এই যে বিষ পান করে, ঠিক আছে, পটাশিয়াম সায়ানাইড গ্রহণ করে তিনি আত্মহত্যা করেছিল, নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রেখেছিল, ঠিক আছে, আমি ব্রিটিশদের কাছে ধরা দেব না। হ্যাঁ, এখন আমি কি ওখানে ধরা পড়েছিল, ক্লাব থেকে বের হতে পারে নাই, এই ফলে তাকে এখানে কি ধরা পড়লে অবশ্যই তাকে জেলে নিয়ে যেত বিচার কার্যকর মতো, সেখান থেকে বাঁচার জন্য তিনি কি এখানে আত্মহত্যা করেছিল। আচ্ছা, শি প্রুভড, তিনি প্রমাণ করেছিল দ্যাট ওয়েমেন, নারীরা ক্যান ওয়ার্ক লাইক এ মেন, এই যে তিনি প্রমাণ করেছিল কি নারীরাও পুরুষের মতো কাজ করতে পারে, এবং তিনি কিন্তু দেখিয়েছে তার যে টিম মেম্বার ছিল সবাই কিন্তু সেখানে পুরুষ ছিল, তিনি একা ছিল নারী এবং তিনিও পুরুষের এখানে ওই যে পোশাক পরিধান করে বা তাদের বেশ ধারণ করে আক্রমণটা করেছিল আর কি এই ক্লাবে। আচ্ছা, শি অলসো প্রুভড, তিনি আরও প্রমাণ করেছিল দ্যাট ওয়েমেন, এখানে নারীরা টু নিডেড টু বি প্রিপেয়ার্ড, এবং নারীদেরও প্রস্তুত থাকতে হবে টু স্যাক্রিফাইস, এখানে উৎসর্গ করার জন্য দেয়ার লাইফস, তাদের জীবনকে, ফর ফ্রিডম, মানে তিনি এটাও দেখিয়েছেন নারীদেরও কি এখানে প্রস্তুত থাকতে হবে তাদের জীবনকে উৎসর্গ করার জন্য, স্বাধীনতার জন্য। ফরম দা, এটা কোত্থেকে স্বাধীনতা, ফরম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ওই যে ব্রিটিশদের যে ঔপনিবেশিক শাসনটা ছিল সেখান থেকে মুক্ত পেলে যে শুধু পুরুষরা আন্দোলন করবে, আমাদের স্বামী বা আমাদের হাজব্যান্ড, আমাদের পিতা, এরা শুধু এখানে আক্রমণ করবে, এরা শুধু লড়াই করবে সেটা না, নারীদেরও প্রস্তুত থাকতে হবে এই ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে মুক্তি পেতে, সেটাও কি এই যে প্রীতিলতা দেখিয়ে দিয়েছে। আর একটা কি দেখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে নারীরাও কি এখানে পুরুষের মতো সকল কাজ করতে পারে, এই দুইটি বিষয় তিনি আমাদের শিক্ষা দেয় আর কি। আচ্ছা, হার ড্রিমড ফাইনালি কেম ট্রু, তার সেই স্বপ্নটা সফল হয়েছিল। কোন স্বপ্নটা, ওই যে ব্রিটিশদের কাছ থেকে মুক্তি পেতে হবে, ব্রিটিশদের শাসন থেকে মুক্তি পেতে হবে, সেটা কি সত্যি হয়েছিল, ঠিক আছে। দ্য ব্রিটিশ রুল কেম টু এন্ড, এটা কি শেষ হয়েছিল ইন 1947, 1947 সালে এই ব্রিটিশ যে শাসন সেটা শেষ হয়েছিল। দো, যদিও শি কুডেন্ট সি ইট, এটা দেখে যেতে পারে নাই ডিউরিং হার লাইফ টাইম, তার এই জীবন দশায়, ঠিক আছে, বা তিনি যে জীবিত ছিল সে অবস্থায় এটা দেখে যেতে পারে নাই, তিনি তো মৃত্যুবরণ করেছিল ওই যে ক্লাবটা আক্রমণ করলো যখন ধরা পড়লো, তখন এখানে কি গ্রেপ্তার হওয়া থেকে বাঁচতে তিনি ওই যে আত্মহত্যা করলো এবং এ কারণে মারা গিয়েছিল। এই কারণে কি তিনি তো এই স্বপ্নটা, তার যে স্বপ্ন ছিল ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষ স্বাধীন হবে, সেটা কিন্তু 1947 সালে হয়েছিল, কিন্তু কি তিনি তার জীবন দশায় সেটা দেখে যেতে পারে নাই, এটা খুবই একটা দুঃখের বিষয়। কিন্তু তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে নারীরাও আসলে সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হচ্ছে কি তোমার তারা কি এখানে তাদের জীবনকে উৎসর্গ করতে হবে যে কোনো স্বার্থে বা প্রয়োজনে।
এটাই আর কি, ঠিক আছে। পরবর্তী লেসনগুলো আসবে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আর কি চাচ্ছ সেগুলো কমেন্টে জানাতে পারো। আর তোমাদের হ্যাঁ এই পিডিএফগুলো পেতে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নক দিতে পারো, তবে এগুলো পেইড পিডিএফ, আমার সকল ভিডিওর পিডিএফ একত্রে 100 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এটাই আর কি, ফেসবুক পেজে নক দাও। থ্যাংক ইউ অল।